আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সকলেই ভালো আছো। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আমাদের বেসিক সিরিজের চতুর্থ মডিউলের ক্লাস নিয়ে চলে এসেছি। আমাদের আজকের ক্লাসের টপিক হচ্ছে এলিমেন্টস অফ সেন্টেন্স। এলিমেন্টস অফ সেন্টেন্স বলতে আমরা বোঝাচ্ছি ইংরেজি বাক্য তৈরি হইতে যে সকল উপাদান লাগে সেগুলো। তো এলিমেন্টস অফ সেন্টেন্স হচ্ছে তিনটা: ওয়ার্ড, ফ্রেজ, ক্লজ। মূল টপিকে যাওয়ার পূর্বে প্রথমেই আমরা জেনে নেব ওয়ার্ড, ফ্রেজ, ক্লজ শিখলে আমাদের ইন্টারমিডিয়েট এবং ভার্সিটি অ্যাডমিশনে কী লাভ হবে। ইন্টারমিডিয়েটে কমপ্লিটিং সেন্টেন্স সলভ করার ক্ষেত্রে এই টপিকটা ডিরেক্টলি কাজে লাগবে। এছাড়াও ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের ক্ষেত্রেও এটা কাজে লাগবে, যদিও ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স ইন্টারমিডিয়েটে শর্ট সিলেবাসে নাই। পাশাপাশি ফ্লো চার্ট করার ক্ষেত্রেও এটা কাজে লাগবে। সর্বোপরি ওয়ার্ড, ফ্রেজ, ক্লজ টপিকটির মাধ্যমে আমরা বড় বড় বাক্য এবং জটিল জটিল বাক্য খুব সহজেই বুঝতে পারব। তাহলে আমরা বুঝতেই পারছি আজকের এই ক্লাসের টপিকটা খুবই গুরুত্বপূর্ণ। তো চলো শুরু করি। ওয়ার্ড, ফ্রেজ, ক্লজের এই টপিকে আমরা যেই জিনিসটা শিখবো সেটা একদম আমরা শুরুতে লিখে রেখেছি। পাঁচটা জিনিস আমরা ক্লিয়ার করব। প্রথমত হচ্ছে সংজ্ঞা ক্লিয়ার করব, তারপর হচ্ছে প্রকার ক্লিয়ার করব, এরপর আমরা দেখব এটা বাক্যে কি পরিমাণ বসতে পারে, এরপর আমরা দেখব এটার ব্যবহার কি, ফাইনালি আমরা বের করব কিভাবে ওয়ার্ড, ফ্রেজ, ক্লজ আমরা খুব ভালোভাবে নির্ণয় করব। তো প্রথমে আমরা ক্লিয়ার করব হচ্ছে ওয়ার্ড, ফ্রেজ, ক্লজের সংজ্ঞা কি। ওয়ার্ডের সংজ্ঞা কি এই বিষয়টা আমাদের জানার দরকার নেই, এটা একদম ইজি কথা। ইংরেজি বাক্যে যতগুলো শব্দই থাকবে প্রত্যেকটাকে আমরা আলাদাভাবে ওয়ার্ড বলতে পারি। এরপর আমরা চলে যাব ফ্রেজের সংজ্ঞা। ফ্রেজ কাকে বলে? ফ্রেজের বাংলা হচ্ছে গুচ্ছ, অর্থাৎ যেখানে একাধিক শব্দ থাকবে এবং সাবজেক্ট এবং মেইন ভার্ব থাকবে না, তার অর্থ থাকবে, তাকে আমরা ফ্রেজ বলবো। এটা আমরা স্ক্রিন থেকে দেখে নিচ্ছি। ফ্রেজ একাধিক শব্দ থাকবে, তারপর অর্থবোধক হবে এবং অর্থটা একসাথে হবে, সাবজেক্ট এবং মেইন ভার্ব হবে না। তাহলে এটাই হচ্ছে আমাদের এখানকার মূল পয়েন্ট। এরপরে দেখো একটা অপশনাল পয়েন্ট লেখা আছে, নন ফাইনাইট ভার্ব হতেও পারে নাও হতে পারে। তো ফ্রেজের মধ্যে কিন্তু নন ফাইনাইট ভার্ব হতেও পারে নাও হতে পারে। এখন আমরা উদাহরণের মাধ্যমে বিষয়টা বুঝে নেওয়ার চেষ্টা করি। আই হ্যাভ এ পেন, এই বাক্যে এই যে এ পেন, এখানে দুইটা ওয়ার্ড, এই দুইটা ওয়ার্ড মিলে কিন্তু একটা ফ্রেজ। যেহেতু এ পেন দুইটা ওয়ার্ড মিলে একটা ফ্রেজ, সেহেতু আমরা এটাকে কিন্তু একসাথেই অর্থ আনতে হবে, একসাথেই বলতে হবে। সংজ্ঞার সাথে একটু মিলিয়ে নিই। এ পেন একাধিক শব্দ আছে, দেখো এই যে প্রথম কথাটা মিলে গেছে, একাধিক শব্দ আছে। তারপর লেখা আছে অর্থবোধক হবে, অর্থটা একসাথে হবে। এই যে দেখো এ পেন, এটা কিন্তু একটা অর্থ রাখে এবং অর্থটা একসাথে হচ্ছে। এরপর আমরা দেখি সাবজেক্ট এবং মেইন ভার্ব হবে কিনা। এই যে এ পেন, এতটুকুর মধ্যে কিন্তু আমরা কোনো সাবজেক্ট এবং মেইন ভার্ব দেখছি না। সো এ পেন একটি ফ্রেজ। এর পরের উদাহরণটাতে আমরা দেখি দিস ইজ মাই বুক, এই বাক্যে মাই বুক একটা ফ্রেজ। সংজ্ঞাটা একটু মিলিয়ে দেখি, একাধিক শব্দ আছে, তারপরে অর্থবোধক হবে। মাই বুক এর অর্থ হচ্ছে আমার বই। এর মধ্যে মাই বুক এটুকের মধ্যে কোনো সাবজেক্ট এবং মেইন ভার্ব থাকবে কিনা? না, থাকবে না। সো এখানে আমরা দেখতে পাই মাই বুক এটুকের মধ্যে কোনো সাবজেক্ট এবং মেইন ভার্ব নাই। তাহলে আমরা বুঝলাম ফ্রেজ হচ্ছে একাধিক শব্দ থাকবে এবং পুরোটা মিলে একটা হয়ে যাবে। এখন ফ্রেজের সংজ্ঞা চেনার মাধ্যমে তোমরা কখনোই খুব ভালো করে ইংরেজি বাক্য থেকে ফ্রেজ বের করতে পারবে না। তো এটার জন্য আমরা যেটা করব, কিছুক্ষণ পর কতগুলো শর্টকাট দেখে নিব, ওই শর্টকাটগুলোর মাধ্যমেই মূলত আমরা ফ্রেজ নির্ণয় করে থাকব। তারপর আমরা চলে আসি ক্লজের সংজ্ঞায়। ফ্রেজ আর ক্লজের সংজ্ঞায় কিন্তু মিল আছে। ক্লজের সংজ্ঞায় আমরা দেখতে পাবো একাধিক শব্দ থাকবে, তারপর হচ্ছে অর্থবোধক হবে, এরপর সাবজেক্ট এবং মেইন ভার্ব থাকবে।
তাহলে ফ্রেজ এবং ক্লজের মূল কথা হচ্ছে ফ্রেজের মধ্যে একাধিক শব্দ থাকবে, ক্লজের মধ্যে একাধিক শব্দ থাকবে, ফ্রেজের অর্থ হবে, ক্লজেরও অর্থ হবে। ফ্রেজের মধ্যে সাবজেক্ট এবং মেইন ভার্ব থাকবে না, বিপরীতে ক্লজের মধ্যে সাবজেক্ট এবং মেইন ভার্ব থাকবে। তাহলে সহজ কথা হলো কোনো ক্লজ হতে হলে অবশ্যই সেখানে একটা সাবজেক্ট একটা মেইন ভার্ব থাকতে হবে। তো বিষয়টাকে উদাহরণের মাধ্যমে বুঝে নিই। দেখো আই হ্যাভ এ পেন, এখানে এই যে পুরোটা মিলে কিন্তু একটা ক্লজ। এখন এটা যে একটা ক্লজ সেটা আমরা বুঝবো কিভাবে? আমরা দেখি এখানে আই সাবজেক্ট হ্যাভ হচ্ছে ভার্ব, যেহেতু একটা সাবজেক্ট আছে একটা ভার্ব আছে সো এটা একটা ক্লজ। এরপরে দেখি আই ডোন্ট নো হু ইউ আর, এখানে আই ডোন্ট নো একাধিক শব্দ আছে এবং সাবজেক্ট আর মেইন ভার্বও আছে সো আই ডোন্ট নো একটা ক্লজ। হু ইউ আর, এখানেও একাধিক শব্দ আছে, সাবজেক্ট এবং মেইন ভার্ব আছে সো এটা একটা ক্লজ। তাহলে সহজ করে বললে কোনো জায়গায় যদি সাবজেক্ট এবং মেইন ভার্ব থাকে তাহলে সেটাকে আমরা ক্লজ বলে দিব। তো সংজ্ঞার মাধ্যমে কিন্তু আমরা ক্লজ খুব ইজিলি নির্ণয় করতে পারছি, কিন্তু সংজ্ঞার মাধ্যমে ফ্রেজ বের করা অত একটা সোজা কাজ না। এখন আমরা দেখব কিভাবে ফ্রেজের সংজ্ঞা বাদ দিয়েও অল্প কিছু শর্টকাট শেখার মাধ্যমে ফ্রেজ বাক্য থেকে নির্ণয় করা যায়। তো এখানে দেখো ফ্রেজ চেনার উপায় লেখা আছে। তো নাম্বার 1 আর্টিকেল প্লাস নাউন। আমরা যদি ইংরেজি বাক্যে কোথাও আর্টিকেল দেখি এবং তারপর নাউন দেখি তাহলে ওই আর্টিকেল প্লাস নাউন পুরোটাকে মিলে আমরা একটা ফ্রেজ বলে দিব। এখানে আমরা দেখতে পাই আই হ্যাভ এ বুক, এই যে এ বুক যেহেতু আর্টিকেল এ তারপর বুক সো এইখানে এ বুক একটা হচ্ছে ফ্রেজ। মনে রাখতে হবে আর্টিকেল প্লাস নাউন যেখানেই থাকবে তাকে আমরা ফ্রেজ বলে দিব। এরপরে দেখো 2 নাম্বার লেখা আছে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ প্লাস নাউন। দিস বুক ইজ মাইন, এখানে দিস হচ্ছে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ তারপরে বুক হচ্ছে নাউন। সো দিস বুক এটা কিন্তু একটা ফ্রেজ। তোমাদেরকে অবশ্যই ডেমনস্ট্রেটিভ গুলো মুখস্থ করতে হবে। দিস, দ্যাট, দিস, দোজ, সো, সাচ, এই শব্দগুলো হচ্ছে ডেমনস্ট্রেটিভ। সো এগুলোর পরে যদি কোনো নাউন থাকে তাহলে আমরা এগুলা এবং তারপরে যে ওয়ার্ডটা থাকবে সবটাকে মিলে ফ্রেজ বলে দিব। এরপর আমরা দেখি পসেসিভ অ্যাডজেক্টিভ প্লাস নাউন। দিস ইজ মাই বুক। তো পসেসিভ অ্যাডজেক্টিভ কোনগুলো? পসেসিভ অ্যাডজেক্টিভ গুলো হচ্ছে মাই, আওয়ার, ইউর, হিজ, হার, দেয়ার, ইটস, ওয়ান্স, এই শব্দগুলো এগুলো ইংরেজি বাক্যে যেখানেই থাকবে তারপরে যে নাউনটা থাকবে সবটা মিলে কিন্তু ফ্রেজ। যেমনটা আমরা স্ক্রিনে দেখতে পাই দিস ইজ মাই বুক, এই বাক্যে মাই বুক এটা একটা ফ্রেজ, কারণ মাই হচ্ছে পসেসিভ অ্যাডজেক্টিভ তারপর বুক হচ্ছে নাউন। এরপর আমরা দেখি 4 নম্বরে নাম্বার প্লাস নাউন। ইংরেজি বাক্যে যদি কোথাও নাম্বার থাকে এবং তারপরে নাউন থাকে তাহলে ওই নাম্বার এবং নাউন সবটাকে মিলে আমরা ফ্রেজ বলে দিব। যেমনটা দেখি হি সেজ প্রেয়ার্স 5 টাইমস এ ডে, এই বাক্যে 5 টাইমস, এই যে 5 হচ্ছে নাম্বার তারপর টাইমস হচ্ছে নাউন, এই পুরোটাকে মিলে কিন্তু আমরা ফ্রেজ বলে দিচ্ছি। এরপর আমরা দেখি কোয়ান্টিফায়ার প্লাস নাউন। কোয়ান্টিফায়ার মানে হচ্ছে পরিমাণবাচক অ্যাডজেক্টিভ। ইংরেজি বাক্যে যখন আমরা দেখব পরিমাণবাচক অ্যাডজেক্টিভ তারপর হচ্ছে নাউন আছে তখন ওই পুরোটাকে মিলে আমরা ফ্রেজ বলে দিব। ব্যালেন্সড ডায়েট প্রিভেন্টস ফ্রম মেনি ডিজিজেস, এখানে আমরা দেখতে পাই যে মেনি ডিজিজেস, মেনিটা কিন্তু পরিমাণ বোঝাচ্ছে বা সংখ্যা বোঝাচ্ছে, এই মেনি ডিজিজ তারপর নাউন আছে এই পুরোটা মিলে কিন্তু একটা ফ্রেজ। 6 নম্বরে দেখতে পাই প্রেপোজিশন প্লাস নাউন। ইংরেজি বাক্যে যেখানে প্রেপোজিশন থাকবে তারপরে নাউন অথবা প্রোনাউন থাকবে। এখানে আমাদের প্রোনাউন অংশটা ছুটে গেছে, তোমরা প্রোনাউন অংশটা সহ পড়ে নিবে। প্রেপোজিশনের পরে যদি নাউন অথবা প্রোনাউন থাকে সবটাকে মিলে কিন্তু আমরা ফ্রেজ বলে দিব। সো প্রেপোজিশন প্লাস নাউন, হি কেম ফ্রম কুমিল্লা, এই বাক্যে ফ্রম প্রেপোজিশন কুমিল্লা হচ্ছে নাউন, সো ফ্রম কুমিল্লা পুরোটা মিলে হচ্ছে একটা ফ্রেজ। এরপর আমরা দেখি 7 নম্বরে নন ফাইনাইট ভার্ব প্লাস নাউন অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব কমপ্লিমেন্ট, যাই থাকুক সবটা মিলে কিন্তু একটা ফ্রেজ। উদাহরণে আমরা বিষয়টা বুঝে নেওয়ার চেষ্টা করি। রিমুভিং ইলিটারেসি ফ্রম ভিলেজ ইজ ভেরি এসেনশিয়াল ফর ডেভেলপিং দ্য কান্ট্রি, এই বাক্যে রিমুভিং হচ্ছে নন ফাইনাইট ভার্ব। আমরা জানি নন ফাইনাইট ভার্ব হচ্ছে ইনফিনিটিভ, জেরান্ড, পার্টিসিপল,
এইখানে দেখো রিমুভিং, এটা কিন্তু জেরান্ড হয়েছে। কিভাবে জেরান্ড হয়েছে এই বিষয়টা ভালো করে বুঝতে হলে আমাদের তৃতীয় মডিউলের ক্লাসগুলো খুব ভালো করে দেখতে হবে। তোমরা যদি এখনো তৃতীয় মডিউলের ক্লাসগুলো ভালো করে না দেখে থাকো তাহলে অবশ্যই এই ভিডিওটা এখানে স্টপ করে তৃতীয় মডিউলের ক্লাসগুলো ভালো করে দেখে আসবে। সো রিমুভিং এটা হচ্ছে জেরান্ড। এখন এই যে রিমুভিং এর পরে দেখি আমরা ইলিটারেসি ফ্রম ভিলেজ, এই পুরোটা মিলে কিন্তু এখানে একটা ফ্রেজ। এরপরে চলে আসবে আমরা 8 নাম্বার অক্সিলারি ভার্ব প্লাস মেইন ভার্ব, যেখানেই থাকবে সবটাকে মিলে আমরা একটা ফ্রেজ বলবো। আই উইল বাই দ্য বুক টুমরো, এখানে আমরা দেখতে পাই এই যে উইল অক্সিলারি বা মডাল ভার্ব, বাই হচ্ছে মেইন ভার্ব, এই দুইটা মিলে কিন্তু এখানে একটা ফ্রেজ। সো কিভাবে আমরা ফ্রেজ বের করব এতক্ষণ আমরা সেই বিষয়টা আলাপ করছি। তো আশা করি ইংরেজি বাক্য থেকে কিভাবে ফ্রেজ বের করতে হবে তোমরা খুব ভালোভাবেই বুঝতে পেরেছো। এতক্ষণ আমরা ওয়ার্ড, ফ্রেজ, ক্লজের সংজ্ঞা নিয়ে আলাপ করেছি। ভিডিওর এই পর্যায়ে আমরা ওয়ার্ড, ফ্রেজ, ক্লজের প্রকারভেদ নিয়ে আলাপ করব। তো প্রথমে আমরা ওয়ার্ডের প্রকারভেদ নিয়ে একটু আলাপ করি। ওয়ার্ড হচ্ছে পার্টস অফ স্পিচ, অর্থাৎ পার্টস অফ স্পিচ যত প্রকার ওয়ার্ডও তত প্রকার, একই জিনিস। তাহলে পার্টস অফ স্পিচ 8 প্রকার, ওয়ার্ডও 8 প্রকার। এখানে একটা কথা বলে রাখা ভালো, আধুনিক ইংলিশে পার্টস অফ স্পিচ কিন্তু 8 প্রকার না। আধুনিক ইংলিশে পার্টস অফ স্পিচ কারো কারো মতে 9 প্রকার, কারো কারো মতে 10 প্রকার, কারো কারো মতে 11 প্রকার। সো আমরা সেই বিষয়টা নিয়ে এখানে আলাপ করছি না। এখন আমরা আলাপ করব হচ্ছে ফ্রেজের প্রকারভেদ নিয়ে। ফ্রেজের প্রকারভেদ বুঝতে হলে আমাদেরকে একটা উদাহরণ আগে বুঝে আসতে হবে। চলো একটা উদাহরণের মাধ্যমে ফ্রেজের প্রকারভেদটা বোঝার চেষ্টা করি। ধরো তোমাদের কোনো বন্ধু বান্ধব বাজার থেকে আসতেছে খরচ নিয়ে, কাঁচা বাজার নিয়ে আসতেছে একটা ব্যাগের মধ্যে। এখন ধরো ওই ব্যাগের মধ্যে 10 রকমের আইটেম আছে। এখন তোমার সাথে যখন তার সাথে পথে দেখা হবে তখন তুমি তাকে জিজ্ঞেস করলে তোমার ব্যাগে কি আছে, তখন সে প্রথম উত্তরে কি বলবে? আলু, পটল, টমেটো, এটা সেটা আছে, এটা বলবে না? বলবে না। সে এক কথায় বলবে হচ্ছে এখানে তরকারি আছে অথবা কাঁচা বাজার আছে। দেখো ব্যাগের মধ্যে কিন্তু 10 রকমের আইটেম আছে, কিন্তু সে উত্তর দিচ্ছে এক শব্দে। এই যে দেখো ব্যাগের মধ্যে অনেক থাকার পরেও উত্তর দিচ্ছে এক শব্দে, কারণ ওই ব্যাগের মধ্যে এটা থাকার কারণে পুরোটাকে মিলে একটা প্যাকেট ধরে নেওয়া হচ্ছে। ঠিক যেমনি ভাবে ব্যাগের মধ্যে একাধিক রকমের তরকারি থাকার পরেও পুরোটার একটা নাম হতে পেরেছে, ঠিক তেমনি ভাবে ইংরেজি বাক্যে যখন ফ্রেজটা বসবে এটার মধ্যে একাধিক শব্দ থাকার পরেও পুরোটার একটা নাম হবে। তো আশা করি এই উদাহরণটা তুমি বুঝতে পেরেছো। এরপরে আসো, এখন এই ব্যাগের মধ্যে যদি তরকারি থাকে তাহলে ওর নাম হবে তরকারির ব্যাগ। যদি ওই ব্যাগের মধ্যে তরকারি না থেকে ধরো কাঁচের মাল থাকতো তাহলে ওটা বলতাম আমরা কাঁচের ব্যাগ। ধরো ব্যাগের মধ্যে যদি কাঁচের মাল না থেকে বই থাকতো তাহলে আমরা বলতে পারতাম বইয়ের ব্যাগ। তাহলে দেখো ব্যাগের মধ্যে যা আছে ওই বিষয়টার উপর নির্ভর করে ব্যাগের নাম তৈরি হচ্ছে। ঠিক তেমনি ভাবে ফ্রেজের আচরণের ভিত্তিতে ফ্রেজের নামকরণ করা হবে। অর্থাৎ ফ্রেজটা যদি নাউনের কাজ করে তখন তার নাম হবে নাউন ফ্রেজ। ফ্রেজটা যদি অ্যাডজেক্টিভ হবে তখন তার নাম হবে অ্যাডজেক্টিভ ফ্রেজ। ফ্রেজটা যদি প্রেপোজিশনের কাজ করে তাহলে তার নাম হবে প্রেপোজিশনাল ফ্রেজ। তাহলে আমরা বলতে পারি ফ্রেজের যে নামকরণ হচ্ছে সেটা পার্টস অফ স্পিচের মতোই। সো এই বিষয়টা নিয়ে এখন আমরা আলাপ করি। চলো, পার্টস অফ স্পিচের ভিত্তি করে ফ্রেজের প্রকারভেদ, অর্থাৎ ইংরেজি বাক্যে যখন কোনো ফ্রেজ বসবে সেটা একটা পার্টস অফ স্পিচের অন্তর্ভুক্ত। তা কি? যদি নাউনের কাজ করে তাহলে সেই ফ্রেজটার নাম হয়ে যাবে নাউন ফ্রেজ। যদি অ্যাডজেক্টিভের কাজ করে তাহলে তার নাম হয়ে যাবে অ্যাডজেক্টিভ ফ্রেজ। যদি অ্যাডভার্বের কাজ করে তাহলে তার নাম হয়ে যাবে অ্যাডভার্বাল ফ্রেজ। যদি ভার্বের কাজ করে তাহলে তার নাম হয়ে যাবে ভার্বাল ফ্রেজ। যদি কনজাংশনের কাজ করে তাহলে তার নাম হয়ে যাবে কনজাংশনাল ফ্রেজ। যদি ইন্টারজেকশনের কাজ করে তাহলে তার নাম হয়ে যাবে ইন্টারজেকশনাল ফ্রেজ। এই পুরো বিষয়টা এই চার্টে লেখা আছে। চলো এক এক করে উদাহরণের মাধ্যমে বুঝে নেওয়া যায়। রিডিং বুক ইনক্রিজেস নলেজ, এই বাক্যে আমরা দেখতে পাই রিডিং বুক এটা একটা ফ্রেজ। এখন এই পুরো ফ্রেজটা ইনক্রিজেস ভার্বের সাবজেক্ট হয়েছে, আর আমরা জানি সাবজেক্টের জায়গায় যেটা বসবে সেটা হয় নাউন হবে, না হয় প্রোনাউন হবে। এখানে পুরোটা মিলে নাউনের কাজ করেছে তাই এর নাম হবে নাউন ফ্রেজ। এরপর আমরা দেখি অ্যাডজেক্টিভ ফ্রেজ। দ্য কস্ট অফ দ্য কার ওয়াজ ওয়ে টু হাই, এই বাক্যে ওয়ে টু হাই এই পুরোটা মিলে একটা ফ্রেজ।
এই বাক্যে পুরোটা মিলে অ্যাডজেক্টিভের কাজ করেছে, তাই এটা হচ্ছে অ্যাডজেক্টিভ ফ্রেজ। 3 নম্বরে দেখো অ্যাডভার্বাল ফ্রেজ, she responded very rudely। she responded, সে সাড়া দিল, very rudely, খুবই নিষ্ঠুরভাবে। এখানে আমরা দেখতে পাই সে কিভাবে সাড়া দিল, very rudely। এই very rudely এই পুরো শব্দটা মিলে এই বাক্যে অ্যাডভার্বের কাজ করেছে, তাই এর নাম হবে অ্যাডভার্বাল ফ্রেজ। এরপর আমরা চলে আসি 4 নম্বরে ভার্বাল ফ্রেজ, the man was texting on his phone। এই বাক্যে was texting এই পুরোটা মিলে ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স হয়েছে, আর দুইটা মিলেই যেহেতু টেন্স তৈরি হয়েছে, তাই এটা একটা ভার্বাল ফ্রেজ। 5 নাম্বার কনজাংশনাল ফ্রেজ, as soon as you got in he went out। এইখানে আমরা দেখতে পাই as soon as, এটা একটা কনজাংশন। এখন এটা কিন্তু একটা শব্দে তৈরি হয় নাই, একাধিক শব্দে তৈরি হয়েছে, তাই এর নাম হচ্ছে কনজাংশনাল ফ্রেজ। এরপরে 6 নাম্বার আমরা দেখতে পাই how strange you couldn't find the solution of such a simple problem। এখানে how strange এই দুইটা শব্দ মিলে আশ্চর্য প্রকাশ করেছে, বিস্ময় প্রকাশ করেছে, তাই এখানে এটা ইন্টারজেকশনাল ফ্রেজ। তাহলে আমরা এতক্ষণ ধরে আলোচনার মাধ্যমে বুঝলাম প্রত্যেকটা ফ্রেজ একটা পার্টস অফ স্পিচের মতো কাজ করে। এখন এই ফ্রেজের নামকরণ হবে ওই পার্টস অফ স্পিচের মতোই, যেভাবে সে কাজ করে। পার্টস অফ স্পিচের প্রকারভেদ ছাড়াও ফ্রেজকে আরেকভাবে প্রকারভেদ করা যায়, সেটা হচ্ছে ফ্রেজটা যেই শব্দ দিয়ে শুরু হবে তার মাধ্যমে। বিষয়টাকে স্ক্রিন থেকে দেখে নেওয়া যায়। ফ্রেজটা যদি ইনফিনিটিভ দিয়ে শুরু হয় তখন আমরা তার নাম বলে দিতে পারি ইনফিনিটিভ ফ্রেজ। ফ্রেজটা যদি জেরান্ড দিয়ে শুরু হয় তখন আমরা বলতে পারি জেরান্ডিয়াল ফ্রেজ। ফ্রেজটা যদি পার্টিসিপল দিয়ে শুরু হয় তখন আমরা বলতে পারি সেটা পার্টিসিপল ফ্রেজ। এখন এই পার্টিসিপলের মধ্যে যদি ফ্রেজটা প্রেজেন্ট পার্টিসিপল দিয়ে শুরু হয় তাহলে সেটা প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ। ফ্রেজটা যদি ফার্স্ট পার্টিসিপল দিয়ে শুরু হয় তাহলে সেটা ফার্স্ট পার্টিসিপল ফ্রেজ। ফ্রেজটা যদি ফার্স্ট পারফেক্ট পার্টিসিপল দিয়ে শুরু হয় তাহলে তা ফার্স্ট পারফেক্ট পার্টিসিপল ফ্রেজ। ফ্রেজটা যদি প্রেপজিশন দিয়ে শুরু হয় তাহলে আমরা তাকে প্রেপজিশনাল ফ্রেজ বলতে পারি। এছাড়াও ফ্রেজটা যদি অ্যাপোজিটিভ হয় তাহলে সেটাকে আমরা অ্যাপোজিটিভ ফ্রেজও বলতে পারি। তাহলে আমরা দেখলাম ফ্রেজের নামকরণ করা হয় দুই ভাবে, এক পার্টস অফ স্পিচের ভিত্তিতে, দুই যেই শব্দ দিয়ে এটা শুরু হবে সেই শব্দের উপর ভিত্তি করে। ওয়ার্ড এবং ফ্রেজের প্রকারভেদ আলোচনা করার পর এখন আমরা আলাপ করব হচ্ছে ক্লজের প্রকারভেদ নিয়ে। ক্লজের প্রকারভেদ ভালোভাবে বোঝার জন্য আমাদেরকে অবশ্যই ক্লজ মার্কার সম্পর্কে আইডিয়া রাখতে হবে। তো চলো ক্লজের প্রকারভেদ পড়ার শুরুতেই আমরা ক্লজ মার্কার নিয়ে আলাপ করে নিই। ক্লজ মার্কার জিনিসটা কি? ক্লজ মার্কার হলো এমন শব্দ যার মাধ্যমে ক্লজকে যুক্ত করা হয়। এই বিষয়টাকে আমরা উদাহরণের মাধ্যমে বুঝে নিই। এখানে আমরা দেখতে পাই the photos are black and white। এখানে এই যে and শব্দটা, এই and শব্দের মাধ্যমে আমরা ব্ল্যাক এবং হোয়াইট কে যুক্ত করেছি। যেহেতু and শব্দের মাধ্যমে আমরা ব্ল্যাক এবং হোয়াইট কে যুক্ত করেছি, আর ব্ল্যাক হচ্ছে একটা শব্দ, হোয়াইট হচ্ছে আরেকটা শব্দ, যেমনটা এখানে নিচে লেখা আছে ওয়ার্ড প্লাস ওয়ার্ড, তাহলে and এখানে দুইটা ওয়ার্ড কে যুক্ত করেছে। এই যে যুক্ত করার বিষয়টা, এটাকেই কিন্তু এখানে আমরা মার্কার বলছি। তাই এই যে and হচ্ছে একটা মার্কার। এখন এটা যেহেতু ওয়ার্ড কে যুক্ত করেছে তাই andটা হচ্ছে এখানে ওয়ার্ড মার্কার। ওকে, তারপর আমরা দেখি মাই বেস্ট ফ্রেন্ড এন্ড মাই ফাদারস ফাদার বোথ কাম ফ্রম ওয়েলস। এখানে আমরা দেখতে পাই and হচ্ছে একটা মার্কার। and এর আগে আমরা দেখতে পাই মাই বেস্ট ফ্রেন্ড, এটা কিন্তু একটা ফ্রেজ, কারণ এই যে মাই পসেসিভ আছে তারপর নাউন আছে, আমরা ইতিপূর্বে পড়ে এসেছি। এরপরে মাই ফাদারস ফাদার, এখানে মাই ফাদারস ফাদার এটাও কিন্তু একটা ফ্রেজ। তাহলে and এর আগেও ফ্রেজ, and এর পরেও ফ্রেজ, তাহলে and এখানে দুইটা ফ্রেজকে যুক্ত করেছে, এই যে লেখা আছে ফ্রেজ প্লাস ফ্রেজ, সো এখানে andটা হচ্ছে ফ্রেজ মার্কার। এরপরে আমরা দেখতে পাই she got to the door and put the key in the latch। এই বাক্যে and এর আগেও কিন্তু একটা ক্লজ আছে, দেখো she got সাবজেক্ট ভার্ব আছে, সো এটা একটা ক্লজ। and এর পরে আমরা দেখি ভার্ব আছে তবে সাবজেক্টটা নাই, কারণ and এর আগে সাবজেক্ট and এর পরে সাবজেক্ট সেম, এইজন্য and এর পরে সাবজেক্টটাকে লিখে নেই। সো আমরা ধরে নিব and এর পরেও সাবজেক্ট আছে, তাহলে and এর আগেও সাবজেক্ট ভার্ব আছে, and এর পরেও সাবজেক্ট ভার্ব আছে, দ্যাট মিন্স হচ্ছে and দুইটা ক্লজকে যুক্ত করেছে। তাহলে আমরা বলতে পারি যখন কোনো শব্দের মাধ্যমে দুইটা ক্লজকে জোড়া লাগানো হয় তখন তাকে ক্লজ মার্কার বলে। তো এখানে মনে রাখতে হবে আমরা এখানে যে শব্দগুলো বলবো ক্লজ মার্কার হিসেবে, এগুলো সবসময় ক্লজ মার্কার না। এগুলো যখন দুইটা ক্লজকে জোড়া দেয় তখন তাকে ক্লজ মার্কার বলে।
যেমনটা এখানে আমরা দেখি প্রথম দুইটা উদাহরণে এন্ড কিন্তু ক্লজ মার্কার না, কিন্তু তৃতীয় উদাহরণে এন্ড কিন্তু ক্লজ মার্কার, কারণ তখন এন্ড এর আগে এবং পরে দুই জায়গাতেই সাবজেক্ট এবং মেইন ভার্ব আছে। আরেকটা কথা একটু বলে রাখা ভালো, ইংরেজি গ্রামারে কিন্তু ওয়ার্ড মার্কার অথবা ফ্রেজ মার্কার নিয়ে আলাপ করা হয় না, শুধু ক্লজ মার্কার নিয়ে আলাপ করা হয়। তাই আমরা ওয়ার্ড মার্কার আর ফ্রেজ মার্কার কথাটাকে মনে রাখার দরকার নেই। তো এই কথাটাকে আমরা উপরে লিখে রেখেছি, দেখো দুই বা ততোধিক ক্লজকে যা সংযুক্ত করে তাকে ক্লজ মার্কার বলা হয়। সংজ্ঞাটাকে একটু মিলিয়ে নিই। এন্ড এর আগে একটা ক্লজ, এন্ড এর পরে একটা ক্লজ, দুইটা ক্লজ আছে। দুইটা ক্লজকে যেহেতু এন্ড দ্বারা যুক্ত করা হয়েছে তাই এন্ডটা হচ্ছে এখানে ক্লজ মার্কার। ওকে, এখন আমরা জানবো ইংরেজি বাক্যে কতগুলো ক্লজ মার্কার রয়েছে। ইংরেজি বাক্যে তিনটা ক্লজ মার্কার রয়েছে। নাম্বার 1 হচ্ছে কনজাংশন, নাম্বার 2 হচ্ছে রিলেটিভ প্রোনাউন, নাম্বার 3 হচ্ছে ইন্ট্রোগেটিভ প্রোনাউন। এখন প্রশ্ন হচ্ছে এই তিনটা শব্দ অর্থাৎ এই তিন ধরনের শব্দ এগুলো কি সব সময় ক্লজ মার্কার? না, এগুলো সব সময় ক্লজ মার্কার না, বরং যখন এগুলো দুইটা ক্লজকে যুক্ত করবে তখন এগুলোকে আমরা ক্লজ মার্কার বলবো। এই বিষয়টা কিন্তু আমরা পাশে লিখে রেখেছি। দেখো কনজাংশন, কনজাংশন আবার তিন প্রকার হতে পারে। সাবঅর্ডিনেটিং কনজাংশন যেটা সর্বদা ক্লজ মার্কার হিসেবে ব্যবহৃত হয়, তবে কোঅর্ডিনেটিং কনজাংশন এবং কোরিলেটিভ কনজাংশন এটা যখন ক্লজকে যুক্ত করবে তখনই তার নাম ক্লজ মার্কার হবে। 2 নাম্বার রিলেটিভ প্রোনাউন সর্বদা ক্লজ মার্কার হিসেবে ব্যবহৃত হয়। 3 নাম্বার ইন্ট্রোগেটিভ প্রোনাউন এটা কিন্তু সবসময় ক্লজ মার্কার হয় না, বরং যখন এটা বাক্যের মাঝে বসে তখন এটা ক্লজ মার্কার হয়। তাহলে আমি যদি আবার বিষয়টা একটু বলছি, ক্লজ মার্কার হচ্ছে ওই শব্দগুলো যেগুলোর মাধ্যমে দুইটা ক্লজকে যুক্ত করা হয়। ক্লজ মার্কার ইংরেজিতে তিনটা। নাম্বার 1 কনজাংশন, নাম্বার 2 রিলেটিভ প্রোনাউন, নাম্বার 3 ইন্ট্রোগেটিভ প্রোনাউন। এখন এগুলো ক্লজ মার্কার তখনই হবে যখন দুইটা ক্লজকে যুক্ত করবে। তো চলো এই শব্দগুলো অর্থাৎ কনজাংশন, রিলেটিভ প্রোনাউন, ইন্ট্রোগেটিভ প্রোনাউনের অধীনে কি কি রয়েছে সেটা একটু দেখে নিই। ক্লজ মার্কারের প্রথমটি হচ্ছে কনজাংশন। এই যে এখানে আমরা দেখতে পাই কনজাংশন কিন্তু আবার নিজে তিন প্রকার, মনে রাখতে হবে ক্লজ মার্কার হচ্ছে তিন প্রকার, তার মধ্যে প্রথমটি হচ্ছে কনজাংশন। আবার কনজাংশন নিজে তিন প্রকার। এই কনজাংশন নিজে যখন তিন প্রকার তখন তার প্রথমটি হচ্ছে সাবঅর্ডিনেটিং কনজাংশন, তার পরেরটি হচ্ছে কোঅর্ডিনেটিং কনজাংশন, তার পরেরটি হচ্ছে কোরিলেটিভ কনজাংশন। এখন আমরা সাবঅর্ডিনেটিং কনজাংশনগুলো একটু মুখে মুখে পড়ে নিই। তো প্রথমেই দেখি আমরা বিফোর আফটার, আমার সাথে একটু তোমরা অবশ্যই পড়বে। Before after, though although, before after, though although, as though as if, till until, if unless, even if even though, even if even though, as soon as much as long as soon as much as long as, so that in order that, so that in order that, as since because, providing provided that, provided that, lest, WH ওয়ার্ডগুলো অর্থাৎ WH ওয়ার্ডগুলো কিন্তু সাবঅর্ডিনেটিং কনজাংশন হতে পারে। তাহলে এতক্ষণ ধরে আমরা যে শব্দগুলো বললাম এগুলো কিন্তু সাবঅর্ডিনেটিং কনজাংশন। এরপরে আমরা দেখি কোঅর্ডিনেটিং কনজাংশন কোনগুলো। কোঅর্ডিনেটিং কনজাংশনকে মনে রাখার জন্য আমরা সহজে যে পয়েন্টটা মনে রাখতে পারি ফ্যান ভয়েস। এই ফ্যান ভয়েস এর মধ্যে 7টা অক্ষর আছে, এই 7টা অক্ষর দিয়ে মূলত সাব কোঅর্ডিনেটিং কনজাংশনগুলো মনে রাখা যায়। এই যে আমরা দেখি ফ্যানের মধ্যে এফ এর মিন্স হচ্ছে ফর, এর মিন্স হচ্ছে এন্ড দ্বারা বোঝাচ্ছে হচ্ছে নন, বি তে বাট, ও তে অর, ওয়াই তে ইয়েট, এস তে সো। সো এই যে ফ্যান ভয়েস এর মধ্যে যা রয়েছে এগুলো হচ্ছে কোঅর্ডিনেটিং কনজাংশন। তারপর হচ্ছে কোরিলেটিভ কনজাংশন। কোরিলেটিভ কনজাংশনগুলো মনে রাখার জন্য একটা সহজ টেকনিক হচ্ছে এগুলো ডাবল হবে অর্থাৎ জোড়ায় হবে। তো কোরিলেটিভ কনজাংশনগুলো হচ্ছে both and, either or, hardly when, neither nor, no sooner than, not only but also, whether or, the more, such that, rather than, এগুলোকে আমরা কোরিলেটিভ কনজাংশন বলবো। তাহলে আমরা এতক্ষণ ধরে কনজাংশনের প্রকারগুলো ক্লিয়ার করলাম। এখানে একটা কথা বলে রাখা ভালো, কনজাংশনের যে তিন প্রকার রয়েছে এগুলো কিন্তু সবসময় ক্লজ মার্কার না, বরং এগুলো যখন দুইটা ক্লজকে যুক্ত করবে তখন এগুলোকে আমরা ক্লজ মার্কার বলবো। ক্লজ মার্কারের দ্বিতীয় প্রকার হচ্ছে রিলেটিভ প্রোনাউন। আমরা দেখতে পাই রিলেটিভ প্রোনাউন হচ্ছে এই যে এখানে হু, হুইচ, দ্যাট, হুম, হুএভার, হুইচএভার, হুমএভার, এই যে শব্দগুলো রিলেটিভ প্রোনাউন হতে পারে। তারপরে ইন্ট্রোগেটিভ প্রোনাউন ক্লজ মার্কারের যেটা 3 নাম্বার প্রকার, সেটাও দেখো হু, হুইচ, হোয়াট, হুম, ওয়াই, হাউ।
তাহলে আমরা এখানে দেখতে পাই ক্লজ মার্কার হিসেবে WH ওয়ার্ডগুলো সাবঅর্ডিনেটিং কনজাংশনও পাওয়া যায়, রিলেটিভ প্রোনাউনও পাওয়া যায়, আবার ইন্ট্রোগেটিভ প্রোনাউনও পাওয়া যায়। তাহলে এই শব্দগুলো কখন ক্লজ মার্কার, কখন রিলেটিভ প্রোনাউন, কখন ইন্ট্রোগেটিভ প্রোনাউন, কখন সাবঅর্ডিনেটিং কনজাংশন, এই বিষয়গুলো কিন্তু আমাদেরকে এখানে বুঝে নিতে হবে। তো এখন আমরা ক্লিয়ার করব হচ্ছে WH ওয়ার্ডের ব্যবহার এবং দ্যাট এর ব্যবহার। কারণ আমরা দেখি দ্যাটটা কিন্তু সাবঅর্ডিনেটিং কনজাংশনে পাওয়া যায়, আবার ডেমনস্ট্রেটিভেও পাওয়া যায়। যেহেতু WH ওয়ার্ডগুলোর একাধিক ব্যবহার রয়েছে, তাই WH ওয়ার্ডগুলোর ব্যবহার আমরা এই ভিডিওতে ক্লিয়ার করে নিচ্ছি। WH ওয়ার্ডগুলোর ক্ষেত্রে আমরা সাধারণত সবসময় ইন্ট্রোগেটিভ প্রোনাউন বলে থাকি, কিন্তু WH ওয়ার্ডগুলো যখন বাক্যে বসবে তখন ডিরেক্টলি এটাকে ইন্ট্রোগেটিভ প্রোনাউন বলা যাবে না। এটা কখনো কখনো ইন্ট্রোগেটিভ প্রোনাউন হতে পারে, বাট ইন্ট্রোগেটিভ প্রোনাউন ছাড়াও এটা আরো 3 রকম হতে পারে। তো চলো বিষয়টা ক্লিয়ার করে নেওয়া যায়। WH ওয়ার্ডগুলো ইংরেজি বাক্যে 4 রকম হয়, তার মধ্যে প্রথমটা হচ্ছে ইন্ট্রোগেটিভ প্রোনাউন। WH ওয়ার্ডটা যে ইন্ট্রোগেটিভ প্রোনাউন হয়েছে সেটা আমরা কিভাবে বুঝবো? সেটা বোঝার উপায় হচ্ছে ইন্ট্রোগেটিভ প্রোনাউন হিসেবে ব্যবহৃত WH ওয়ার্ডগুলো বাক্যের শুরুতে বসবে এবং শেষে প্রশ্নবোধক থাকবে। আবারও বলছি, ইন্ট্রোগেটিভ প্রোনাউন হিসেবে ব্যবহৃত WH ওয়ার্ডগুলো বাক্যের শুরুতে থাকবে, শেষে প্রশ্নবোধক থাকবে। এই বিষয়টা স্ক্রিন থেকে দেখে নেওয়া যায়। চেনার উপায়, বাক্যের শুরুতে বসবে এবং শেষে প্রশ্নবোধক থাকবে। এক্সাম্পল, হু ইউ আর, এখানে আমরা দেখতে পাই এই যে হু শব্দটা বাক্যের শুরুতে বসেছে, শেষে কিন্তু প্রশ্নবোধক আছে। সো আমরা বলতে পারি এখানে হুটা হচ্ছে ইন্ট্রোগেটিভ প্রোনাউন। WH ওয়ার্ডের 4 রকমের দ্বিতীয় প্রকার হচ্ছে ইন্ট্রোগেটিভ অ্যাডজেক্টিভ। WH ওয়ার্ডগুলো কিন্তু বাক্যে অ্যাডজেক্টিভ হিসেবেও বসতে পারে। সেটা আমরা কিভাবে বুঝবো? সেটা বোঝার জন্য আমাদেরকে দেখতে হবে WH ওয়ার্ডগুলো বাক্যের শুরুতে আছে কিনা এবং শেষে প্রশ্নবোধক আছে কিনা, পাশাপাশি WH ওয়ার্ডের পরে কোনো নাউন আছে কিনা। চলো বিষয়টাকে স্ক্রিন থেকে দেখে নেওয়া যায়। 2 নাম্বার হচ্ছে ইন্ট্রোগেটিভ অ্যাডজেক্টিভ। চেনার উপায়, বাক্যের শুরুতে বসবে, WH ওয়ার্ডগুলো বাক্যের শুরুতে বসবে ইন্ট্রোগেটিভ প্রোনাউনের মতোই, তবে এরপর একটা নাউন বসবে। মনে রাখবা WH ওয়ার্ডগুলো যখন অ্যাডজেক্টিভ হবে তখন এরপরে অবশ্যই একটা নাউন থাকবে এবং শেষে প্রশ্নবোধক চিহ্ন থাকবে। উদাহরণের মাধ্যমে বিষয়টা বুঝে নেওয়া যায়। which book do you want, এই বাক্যে আমরা দেখতে পাই which শব্দটা বাক্যের শুরুতে আছে, শেষে প্রশ্নবোধক আছে এবং which এর পরে কিন্তু একটা নাউন আছে। তাই এখানে আমরা which শব্দটাকে আর প্রোনাউন না বলে বলবো হচ্ছে ইন্ট্রোগেটিভ অ্যাডজেক্টিভ। একই সাথে which শব্দটা প্রশ্নেরও কাজ করেছে, আবার অ্যাডজেক্টিভেরও কাজ করেছে। WH ওয়ার্ডের 4টা ব্যবহারের তৃতীয় প্রকার হলো রিলেটিভ প্রোনাউন। WH ওয়ার্ডটা রিলেটিভ প্রোনাউন হতে পারে। কিভাবে হবে? রিলেটিভ প্রোনাউনের ব্যবহারটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, তাই WH ওয়ার্ডের রিলেটিভ প্রোনাউনটা খুব ভালো করে বুঝতে হবে। WH ওয়ার্ডটা যখন রিলেটিভ প্রোনাউন হবে তখন সেটা বাক্যের মাঝে বসবে। মনে রাখতে হবে WH ওয়ার্ডটা যখন রিলেটিভ প্রোনাউন হবে তখন তা বাক্যের মাঝে বসবে এবং এর পূর্বে অ্যান্টিসিডেন্ট থাকবে। এখন তোমাদের প্রশ্ন হতে পারে অ্যান্টিসিডেন্ট জিনিসটা কি? এটা আমরা এখানে স্ক্রিনে লিখি নাই, তোমরা কাইন্ডলি একটু এটা নোট করে নেবে। অ্যান্টিসিডেন্ট হলো রিলেটিভ প্রোনাউন দিয়ে যাকে বোঝায় সে। আবারও বলছি, রিলেটিভ প্রোনাউন দিয়ে বাক্যে যাকে বোঝানো হবে তাকে অ্যান্টিসিডেন্ট বলে। তো চলো বিষয়টা একটু স্ক্রিন থেকে দেখে নিই। WH ওয়ার্ডের 3 নাম্বার ব্যবহার হচ্ছে রিলেটিভ প্রোনাউন। এটি বাক্যের মাঝে বসবে এবং এর পূর্বে অ্যান্টিসিডেন্ট থাকবে। এখন অ্যান্টিসিডেন্ট জিনিসটাকে একটু বুঝাই। I know the boy who gave me money, বাক্যে আমরা দেখতে পাই who বাক্যের মাঝে আছে। সো এটা ইন্ট্রোগেটিভ প্রোনাউন হবে না, ইন্ট্রোগেটিভ অ্যাডজেক্টিভ হবে না, এটা রিলেটিভ প্রোনাউন হতে পারে। এখন রিলেটিভ প্রোনাউন হওয়ার জন্য তার পূর্বে অ্যান্টিসিডেন্ট লাগবে। আমরা দেখি এখানে হু শব্দটা দিয়ে বয়কে বুঝিয়েছে, তাহলে হু শব্দ দিয়ে যাকে বুঝাইছে সে হচ্ছে অ্যান্টিসিডেন্ট। তাহলে আমরা বলতে পারি হু শব্দের অ্যান্টিসিডেন্ট হচ্ছে দা বয়। যেহেতু হু শব্দের অ্যান্টিসিডেন্ট রয়েছে তাই এখানে হু শব্দটা হচ্ছে রিলেটিভ প্রোনাউন। আবারও বলছি, WH ওয়ার্ডটা তখনই রিলেটিভ প্রোনাউন হবে যখন এর পূর্বে অ্যান্টিসিডেন্ট থাকবে, আর অ্যান্টিসিডেন্ট বলা হয় রিলেটিভ প্রোনাউন দিয়ে যাকে বোঝানো হয় তাকে। আমরা WH ওয়ার্ডের চতুর্থ ব্যবহারে চলে আসি, সাবঅর্ডিনেটিং কনজাংশন। আমরা একটু আগে দেখেছি সাবঅর্ডিনেটিং কনজাংশনে কিন্তু WH ওয়ার্ডগুলো রয়েছে। তোমাদের যদি বিষয়টা মনে না থাকে তাহলে তুমি অবশ্যই ভিডিওটা পজ করে পূর্ব থেকে দেখে নিবে। তো এখানে আমরা দেখতে পাই WH ওয়ার্ডটা কখন সাবঅর্ডিনেটিং কনজাংশন হবে। একদম সহজ, এটা বাক্যের শুরুতেও বসতে পারে, মাঝেও বসতে পারে, তবে
এর পূর্বে অ্যান্টিসিডেন্ট থাকবে না, এছাড়াও এটা দুইটা ক্লজকে যুক্ত করবে। বিষয়টা উদাহরণের মাধ্যমে বুঝে নেওয়া যায়। আই নো হু ইউ আর, এখানে হু শব্দটা বাক্যের মাঝে বসেছে যেহেতু, তাই এটা ইন্ট্রোগেটিভ প্রোনাউন হবে না, ইন্ট্রোগেটিভ অ্যাডজেক্টিভ হবে না। এখন এটা হয় রিলেটিভ প্রোনাউন হবে, না হয় সাবঅর্ডিনেটিং কনজাংশন হবে। রিলেটিভ প্রোনাউন হওয়ার জন্য শর্ত হচ্ছে এর পূর্বে অ্যান্টিসিডেন্ট থাকা লাগবে। এই বাক্যে আমরা দেখি ও এর পূর্বে কোনো অ্যান্টিসিডেন্ট নাই। আমি আবারও বলছি, অ্যান্টিসিডেন্ট কাকে বলে? রিলেটিভ প্রোনাউনের পূর্বে রিলেটিভ প্রোনাউন যাকে বোঝায় তাকে অ্যান্টিসিডেন্ট বলে। যেহেতু হু কাউকে বোঝাচ্ছে না, তাই হু এর পূর্বে অ্যান্টিসিডেন্ট নাই, সো এটা রিলেটিভ প্রোনাউন হতে পারে না। এটা হচ্ছে সাবঅর্ডিনেটিং কনজাংশন, যা অর্থের ভিত্তিতে ইন্ট্রোগেটিভের অর্থ দেয়। তাহলে আমরা দেখলাম WH ওয়ার্ড সবসময় কিন্তু ইন্ট্রোগেটিভ বলার অধিকার রাখে না। WH ওয়ার্ডগুলোকে কখনো আমরা ইন্ট্রোগেটিভ প্রোনাউন বলতে পারি, কখনো আমরা ইন্ট্রোগেটিভ অ্যাডজেক্টিভ বলতে পারি, কখনো আমরা রিলেটিভ প্রোনাউন বলতে পারি, কখনো আমরা সাবঅর্ডিনেটিং কনজাংশন হতে পারি। আশা করি আজকের পর থেকে কখনো WH ওয়ার্ডগুলোকে দেখলে একবারেই ইন্ট্রোগেটিভ প্রোনাউন বলে দিবে না। ক্লজ মার্কারের প্রকারভেদ ক্লিয়ার করার জন্য আমাদের আরেকটা পয়েন্ট একটু ক্লিয়ার করে আসতে হবে, সেটা হচ্ছে দ্যাট এর ব্যবহার। তো দ্যাট আমরা সাধারণত ডেমনস্ট্রেটিভ প্রোনাউন হিসেবে ব্যবহার হতে দেখি। দ্যাট কিন্তু প্রোনাউন হওয়া ছাড়াও আরো কিছু হতে পারে, সেই বিষয়টা এখান থেকে ক্লিয়ার করে নেওয়া যায়। ইংরেজি বাক্যে দ্যাটটাকে আমরা চার ভাবে ব্যবহৃত হতে দেখি। নাম্বার 1 হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। এটা আমরা কিভাবে বুঝবো? এটা সাধারণত বাক্যে সাবজেক্টের কাজ করবে, অথবা অবজেক্টের কাজ করবে, অথবা অবজেক্ট অফ প্রিপজিশনের কাজ করবে, বা কমপ্লিমেন্টের কাজ করবে। চলো বিষয়টা আমরা উদাহরণের মাধ্যমে বুঝে নিই। দ্যাট ইজ মাই বুক, এখানে আমরা দেখতে পাই ইজ হচ্ছে একটা ভার্ব, এটা কিন্তু লিঙ্কিং ভার্ব পাশাপাশি মেইন ভার্ব, এবং তার পূর্বে অবস্থিত দ্যাট, এটা কিন্তু সাবজেক্ট। সো দ্যাটটা হচ্ছে এখানে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। আই নো দ্যাট, এখানে আমরা দেখতে পাই আই হচ্ছে সাবজেক্ট, নো হচ্ছে ভার্ব, আর দ্যাটটা হচ্ছে অবজেক্ট। সো আমরা বলতে পারি দ্যাটটা এখানে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। দ্যাট এর দ্বিতীয় ব্যবহার হচ্ছে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। এটা আমরা কিভাবে বুঝবো? চেনার উপায় হচ্ছে এরপরে নাউন বসবে এবং নাউনকে এটা মডিফাই করবে। ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ তখনই বলবো যখন দ্যাট এর পরে আমরা কোনো নাউন দেখব। যেমনটা আমরা স্ক্রিনে উদাহরণে দেখতে পাই, দ্যাট বুক ইজ মাইন, এই বাক্যে দ্যাট তারপরে নাউন রয়েছে বুক, তাই আমরা দ্যাটটাকে প্রোনাউন না বলে বলবো হচ্ছে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। 3 নম্বরে দ্যাট এর রিলেটিভ প্রোনাউন হিসেবে ব্যবহার। মনে রাখতে হবে এখানকার আমাদের মূল পয়েন্ট হচ্ছে দ্যাট এর রিলেটিভ প্রোনাউন হিসেবে ব্যবহার। দ্যাটটা কখন রিলেটিভ প্রোনাউন হবে? WH ওয়ার্ডটা যখন রিলেটিভ প্রোনাউন হবে, দ্যাটটা ঠিক একইভাবে রিলেটিভ প্রোনাউন হবে। WH ওয়ার্ড যখন রিলেটিভ প্রোনাউন হবে তখন তার পূর্বে অ্যান্টিসিডেন্ট থাকবে। ঠিক একইভাবে দ্যাটটা যখন রিলেটিভ প্রোনাউন হবে তার পূর্বে অ্যান্টিসিডেন্ট থাকবে। সহজ কথা হলো, পৃথিবীতে যত শব্দই রিলেটিভ প্রোনাউন হবে অবশ্যই তার পূর্বে অ্যান্টিসিডেন্ট থাকবে। বিষয়টাকে আমরা স্ক্রিন থেকে একটু দেখে নিই। দ্যাট রিলেটিভ প্রোনাউন হিসেবে ব্যবহার হয়, বাক্যের মাঝে বসবে। মনে রাখতে হবে রিলেটিভ প্রোনাউন হিসেবে ব্যবহৃত যত ওয়ার্ড আছে এগুলো সবসময় বাক্যের মাঝে বসবে এবং এর পূর্বে অ্যান্টিসিডেন্ট থাকবে। আমরা ইতিপূর্বেই বলেছি অ্যান্টিসিডেন্ট কাকে বলে। এক্সাম্পল, আই নো দ্য বেবি দ্যাট আই গেভ মানি, এখানে আমরা দেখতে পাই এই যে দ্যাট বাক্যের মাঝে বসে, তার পূর্বে দ্য বেবি অ্যান্টিসিডেন্ট রয়েছে, তাই দ্যাটটা হচ্ছে রিলেটিভ প্রোনাউন। 4 নাম্বার, দ্যাটটা কনজাংশন হিসেবেও ব্যবহৃত হতে পারে, সাবঅর্ডিনেটিং কনজাংশন। কিভাবে চিনবো? এটা বাক্যের শুরু মাঝ বসতে পারে, কোনো সমস্যা নাই, শুধু মনে রাখতে হবে এর পূর্বে অ্যান্টিসিডেন্ট থাকবে না এবং এটা দুইটা ক্লজকে যুক্ত করবে। যেমন আমরা দেখি লেখা আছে বাক্যের শুরুতে এবং মাঝে বসবে এবং এর পূর্বে অ্যান্টিসিডেন্ট থাকবে না, আর একটা কথা লেখা নাই, এটা হচ্ছে দুইটা ক্লজকে যুক্ত করবে। যেমনটা আমরা স্ক্রিনে দেখতে পাই, আই নো দ্যাট হি ইজ এ স্টুডেন্ট, এই বাক্যে দ্যাট কিন্তু দুইটা ক্লজকে যুক্ত করেছে, দ্যাটের আগেও ক্লজ আছে, দ্যাটের পরেও ক্লজ আছে। দ্যাট যেহেতু দুইটা ক্লজকে যুক্ত করেছে তাই এটা হয় রিলেটিভ প্রোনাউন হবে, না হয় সাবঅর্ডিনেটিং কনজাংশন হবে। এখন দ্যাট এর পূর্বে কিন্তু কোনো অ্যান্টিসিডেন্ট নাই, অর্থাৎ দ্যাট দিয়ে কাউকে বোঝানো হচ্ছে না, তাই দ্যাটটাকে আমরা রিলেটিভ প্রোনাউন বলতে পারছি না। সো এখানে হচ্ছে দ্যাটটা হচ্ছে সাবঅর্ডিনেটিং কনজাংশন। তো আশা করি তোমরা দ্যাট এর ব্যবহারও বুঝতে পেরেছো। ক্লজের প্রকারভেদকে ভালোভাবে বোঝার জন্য আমরা এতক্ষণ ক্লজ মার্কার নিয়ে আলাপ করেছি। এখন আমরা ক্লজের প্রকারভেদ নিয়ে আলাপ করব। ক্লজকে ইংরেজি বাক্যে নানাভাবে ভাগ করা যেতে পারে। আমি যেভাবে ভাগ করেছি সেটা অনেকের সাথে নাও মিলতে পারে, বিষয়টাকে একদম নরমালি নিবে, তবে মূল কথা কিন্তু একই। ক্লজকে দুই জিনিসের উপর ভিত্তি করে ভাগ করা যায়। নাম্বার 1 অর্থের উপর ভিত্তি করে, নাম্বার 2 কনজাংশনের উপর ভিত্তি করে। প্রথমে আমরা কনজাংশনের উপর ভিত্তি করে যে ক্লজকে ভাগ করা যায় সেটা একটু ক্লিয়ার করে নিই।
কনজাংশন অর্থাৎ যেই কনজাংশন দিয়ে শুরু হবে ক্লজটাকে আমরা সেভাবেই নামকরণ করব। যেমনটা এখানে লেখা আছে কনজাংশনের উপর ভিত্তি করে ক্লজ হচ্ছে 4 প্রকার। নাম্বার 1 হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। এখন আমরা প্রিন্সিপাল ক্লজ কিভাবে চিনব? ওই যে দেখো পাশে লেখা আছে সাবকোঅর্ডিনেটিং, এটা একটু ভুল আছে, এটা হবে সাবঅর্ডিনেটিং। সাবঅর্ডিনেটিং, রিলেটিভ প্রোনাউন বা ইন্ট্রোগেটিভ প্রোনাউন এগুলো যদি না থাকে সেটাকে আমরা বলবো হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। 2 নাম্বার সাবঅর্ডিনেট ক্লজ। কি বলবো? সাবকোঅর্ডিনেটিং, এখানে একটা ভুল আছে, একটু কাইন্ডলি ঠিক করে নেবে। সাবঅর্ডিনেটিং কনজাংশন যদি থাকে সেটাকে আমরা সাবঅর্ডিনেট ক্লজ বলবো, অর্থাৎ যেই ক্লজটা থাকবে ওই ক্লজের উপর ভিত্তি করে নামকরণ করা হবে। 3 নাম্বার কোঅর্ডিনেট ক্লজ। এখানেও ভুল আছে, কোঅর্ডিনেট, এটা হবে কোঅর্ডিনেটিং কনজাংশন। কোঅর্ডিনেটিং কনজাংশন থাকলে সেটাকে আমরা বলবো কোঅর্ডিনেট ক্লজ। 4 নম্বরে কোরিলেটিভ ক্লজ। কোরিলেটিভ কনজাংশন থাকলে সেটাকে আমরা বলবো কোরিলেটিভ ক্লজ। তাহলে আমরা বুঝলাম যেই ক্লজ মার্কার অর্থাৎ যেই কনজাংশন দিয়ে শুরু হবে সেটার উপর ভিত্তি করে ক্লজকে আমরা 4 প্রকারে ভাগ করতে পারি। নাম্বার 1 হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, নাম্বার 2 হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ, নাম্বার 3 হচ্ছে কোঅর্ডিনেট ক্লজ, নাম্বার 4 হচ্ছে কোরিলেটিভ ক্লজ। তো এই প্রকারটা নিয়ে আমরা বেশি আর মাতামাতি করব না। আমাদের মূল প্রকার হচ্ছে অর্থের উপর ভিত্তি করে ক্লজের প্রকারভেদ। অর্থের উপর ভিত্তি করে ক্লজ হচ্ছে 2 প্রকার। নাম্বার 1 হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, এটা আরো দুইটা নাম আছে, ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, মেইন ক্লজ। নাম্বার 2 হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ, এটা আরেকটা নাম হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। অর্থাৎ প্রিন্সিপাল ক্লজ এই যেখানে যেটা আছে প্রিন্সিপাল ক্লজ আর হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, এটা কিন্তু একই কথা। তারপরে দেখি ডিপেন্ডেন্ট ক্লজ অর্থাৎ সাবঅর্ডিনেট ক্লজ, এই যে এখানে দেওয়া আছে সাবঅর্ডিনেট ক্লজ আর ডিপেন্ডেন্ট ক্লজ একই কথা। তাহলে আমরা আমাদের সুবিধার্থে আমরা ক্লজগুলোকে দুই ভাগে ভাগ করে নিব। এই নামটা আমরা বলবো হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট, ডিপেন্ডেন্ট। অর্থের উপর ভিত্তি করে ক্লজ হচ্ছে 2 প্রকার, ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, ডিপেন্ডেন্ট ক্লজ। এখন আমরা দেখব কোন ক্লজটা ইন্ডিপেন্ডেন্ট, কোন ক্লজটা ডিপেন্ডেন্ট, সেটা কিভাবে বের করতে হয়। ইংরেজি বাক্য যখন আমরা পড়ব তখন ওই বাক্যে যে ক্লজটা রয়েছে সেটা হয় ডিপেন্ডেন্ট হবে, না হয় ইন্ডিপেন্ডেন্ট হবে, এটা আমাদেরকে বের করতে হবে। এটা বের করার জন্য আমাদেরকে ক্লজ মার্কার ফিরে আসতে হবে। সো আমরা একটু আগে আলাপ করেছি ক্লজ মার্কার হচ্ছে 3টা, কনজাংশন, রিলেটিভ প্রোনাউন, ইন্ট্রোগেটিভ প্রোনাউন। সো এই বিষয়টা এখানে আমাদের আসবে। তো আমরা দেখি এখানে 2টা কলাম দেওয়া আছে, 2 কলামে 2টা লেখা আছে প্রিন্সিপাল ক্লজ বা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, পাশে লেখা আছে সাবঅর্ডিনেট ক্লজ বা ডিপেন্ডেন্ট ক্লজ। দেখো প্রত্যেকটা ক্লজ চাই সেটা ডিপেন্ডেন্ট হোক অথবা ইন্ডিপেন্ডেন্ট হোক, প্রত্যেকটা ক্লজের মধ্যেই কিন্তু সাবজেক্ট এবং মেইন ভার্ব থাকবে। তাহলে এই বিষয়টা কিন্তু এখানে মৌলিক বিষয় না। এখানে লেখা আছে প্রিন্সিপাল ক্লজে একটি সাবজেক্ট একটি মেইন ভার্ব থাকবে, একইভাবে ডিপেন্ডেন্ট ক্লজেও একটি সাবজেক্ট একটি মেইন ভার্ব থাকবে। প্রিন্সিপাল ক্লজের অর্থটা পরিপূর্ণ হবে, বিপরীতে ডিপেন্ডেন্ট ক্লজের অর্থ পরিপূর্ণ হবে না। এই পয়েন্টটা আমাদের ব্যতিক্রম, পরিপূর্ণ হবে আর কি পরিপূর্ণ হবে না, এই বিষয়টা নিয়ে আমরা আলাপ করব। এর পরের পয়েন্টটাতে লেখা আছে নন ফাইনাইট ভার্ব হতে পারে, নাও হতে পারে। একই কথা সাবঅর্ডিনেট ক্লজের ঘরেও লেখা আছে নন ফাইনাইট ভার্ব হতে পারে, নাও হতে পারে। মনে রাখতে হবে প্রিন্সিপাল ক্লজে নন ফাইনাইট ভার্ব হতে পারে, নাও হতে পারে। একইভাবে ডিপেন্ডেন্ট ক্লজে অফ নন ফাইনাইট ভার্ব হতে পারে, নাও হতে পারে। সো এই বিষয়টা এখানে খুব বেশি একটা ম্যাটার করছে না। এরপরে যে পয়েন্টটা লেখা আছে একটি পূর্ণ অর্থসহ একটি সম্পূর্ণ বাক্য তৈরি করতে পারে। প্রিন্সিপাল ক্লজ একাই একটা পূর্ণ অর্থসহ একটি বাক্য হয়ে যেতে পারে। বিপরীতে ডিপেন্ডেন্ট ক্লজ বা সাবঅর্ডিনেট ক্লজ একা কোনো বাক্য তৈরি করতে পারে না এবং একা একা পরিপূর্ণ অর্থ হতে পারে না। এই বিষয়টাও কিন্তু ব্যতিক্রম। সো এটা আমরা বুঝে নিব। আমাদের এখানকার সবচেয়ে ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে এটা, প্রিন্সিপাল ক্লজটি না সবচেয়ে সহজ উপায় হচ্ছে এটা শুরুতে কোনো সাবঅর্ডিনেটিং কনজাংশন থাকবে না, অথবা রিলেটিভ প্রোনাউন থাকবে না, অথবা ইন্ট্রোগেটিভ প্রোনাউন থাকবে না। মনে রাখতে হবে প্রিন্সিপাল ক্লজ যখন আমরা চিনতে যাব সবার আগে আমরা দেখব তার পূর্বে কোনো সাবঅর্ডিনেটিং কনজাংশন আছে কিনা, অথবা রিলেটিভ প্রোনাউন আছে কিনা, অথবা ইন্ট্রোগেটিভ প্রোনাউন আছে কিনা। এই তিনটার কোনো একটা যদি না থাকে সেটাকে আমরা প্রিন্সিপাল ক্লজ বলে দিব। ঠিক বিপরীতে সাবঅর্ডিনেট ক্লজ চেনা সবচেয়ে সহজ উপায় হচ্ছে এই তিনটার কোনো একটা থাকবে, অর্থাৎ সাবঅর্ডিনেটিং কনজাংশন থাকবে, অথবা রিলেটিভ প্রোনাউন থাকবে, অথবা ইন্ট্রোগেটিভ প্রোনাউন থাকবে। এই তিনটার যে কোনো একটা দিয়ে শুরু হলে সেটাকে আমরা ডিপেন্ডেন্ট ক্লজ বলে দিব। এরপরে আমরা দেখি এখানে লেখা আছে সম্পূর্ণটা মিলে একটির মতো আচরণ করে না। প্রিন্সিপাল ক্লজ পুরোটা মিলে একটির মতো আচরণ করে না। বিপরীতে সাবঅর্ডিনেট ক্লজ পুরোটা মিলে কিন্তু একটার মতো আচরণ করে। সেটা কি? বাক্যে তা নাউন হবে, অ্যাডজেক্টিভ হবে, অথবা অ্যাডভার্ব হবে। এখন উপরে যে কথাগুলো বলেছি তার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে এটা। প্রিন্সিপাল ক্লজ চেনার সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে এটি সাবঅর্ডিনেটিং কনজাংশন অথবা রিলেটিভ প্রোনাউন অথবা ইন্ট্রোগেটিভ প্রোনাউন দিয়ে শুরু হবে না।
বিপরীতে সাবঅর্ডিনেট ক্লজ বা ডিপেন্ডেন্ট ক্লজ চেনার সবচেয়ে বড় উপায় হচ্ছে এটি সাবঅর্ডিনেটিং কনজাংশন দিয়ে শুরু হবে, অথবা রিলেটিভ প্রোনাউন দিয়ে শুরু হবে, অথবা ইন্ট্রোগেটিভ প্রোনাউন দিয়ে শুরু হবে। এতক্ষণ ধরে আমরা সাবঅর্ডিনেট ক্লজ এবং প্রিন্সিপাল ক্লজ চেনার যে কয়েকটা পয়েন্ট বলেছি সেগুলো এখন উদাহরণের মাধ্যমে পরিপূর্ণভাবে বুঝে নেব। চলো, এখানে আমরা দেখতে পাই আই হ্যাভ এ পেন, এটা কিন্তু একটা ক্লজ, এটা আমরা ইতিমধ্যেই বুঝে গেছি, কারণ এখানে একটা সাবজেক্ট একটা ভার্ব আছে। ওকে, এটা একটা ক্লজ, পাশাপাশি এটা একটা বাক্য। এখন কথা হচ্ছে এটা কোন ক্লজ, প্রিন্সিপাল ক্লজ নাকি সাবঅর্ডিনেট ক্লজ, কিভাবে আমরা চিনব? এটা একটা প্রিন্সিপাল ক্লজ। কিভাবে চিনছি দেখো, আমরা দেখি এই যে পয়েন্টটা, শুরুতে সাবঅর্ডিনেটিং কনজাংশন আছে কিনা। দেখো আই এর পূর্বে কোনো সাবঅর্ডিনেটিং কনজাংশন নাই, তারপর রিলেটিভ প্রোনাউন আছে কি, নাই, ইন্ট্রোগেটিভ প্রোনাউন নাই। সো এটা হচ্ছে একটা প্রিন্সিপাল ক্লজ। আশা করি তোমরা প্রিন্সিপাল ক্লজের বিষয়টা বুঝতে পেরেছো। এছাড়া আমরা দেখি এখানে লেখা আছে একটি সাবজেক্ট একটি মেইন ভার্ব থাকবে। দেখো লেখা আছে একটি সাবজেক্ট একটি মেইন ভার্ব আছে, এটার একটা পরিপূর্ণ অর্থ হবে আই হ্যাভ এ পেন, এর অর্থ হচ্ছে আমার একটা কলম আছে। সো অর্থ আছে। নন ফাইনাইট ভার্ব হতেও পারে, নাও হতে পারে, এই বাক্যে নন ফাইনাইট নাই, একটি পূর্ণ অর্থ সে একটি সম্পূর্ণ বাক্য তৈরি করতে পারে। দেখো এখানে আই হ্যাভ এ পেন, এটা পুরোটাই একটা ক্লজ, এটা কিন্তু একটা, এটার পরিপূর্ণ অর্থ হয়েছে এবং পরিপূর্ণ বাক্য হয়েছে। তারপরে দেখি লেখা আছে সম্পূর্ণটা মিলে একটার মতো আচরণ করে না। দেখো আই হ্যাভ এ পেন, এটা কিন্তু পুরোটা মিলে একটা হয়নি, বরং পুরোটা মিলে একটা বাক্য হয়েছে বা একটা ক্লজ। ঠিক আছে? তো প্রিন্সিপাল ক্লজ চিনব কিভাবে সেটা নিয়ে আমরা আলাপ করলাম। এরপর আমরা আরেকটা উদাহরণ দেখি। আই ডোন্ট নো হু ইউ আর, এই বাক্যে দুইটা ক্লজ আছে। আই ডোন্ট নো একটা ক্লজ, হু ইউ আর আরেকটা ক্লজ। এই যে হু ইউ আর এটা হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ, সেটা আমরা ওখান থেকে দেখে নিব। তো আই ডোন্ট নো এটা একটা প্রিন্সিপাল ক্লজ, কিভাবে বুঝলাম? দেখো এর পূর্বে কোনো সাবঅর্ডিনেটিং কনজাংশন আছে কি নাই, কোনো রিলেটিভ প্রোনাউন আছে কি নাই, ইন্ট্রোগেটিভ প্রোনাউন আছে কি নাই। সো এটা একটা প্রিন্সিপাল ক্লজ। এবং আমরা যদি হু ইউ আর কে বাদ দিই, দেখি আমরা হু ইউ আর কে বাদ দিয়ে যদি বলি, তাহলে আই ডোন্ট নো এটা কিন্তু একটা বাক্য হয়ে যাচ্ছে। দ্যাট মিন্স হচ্ছে প্রিন্সিপাল ক্লজ যদি একা একা বসে তাহলে কিন্তু সেটা সম্পূর্ণ বাক্য হিসেবে ব্যবহৃত হতে পারে। তাহলে আমরা এখানে মূল পয়েন্ট যেটা বলেছি, প্রিন্সিপাল ক্লজ একা একা বসলেই সম্পূর্ণ একটা বাক্য হয়ে যেতে পারে, বিপরীতে সাবঅর্ডিনেট ক্লজ একা একা বসলে কিন্তু সম্পূর্ণ বাক্য তৈরি হয় না। এবার আমরা সাবঅর্ডিনেট ক্লজের উদাহরণটা একটু দেখে নিই। আই ডোন্ট নো হু ইউ আর, এই বাক্যে আই ডোন্ট নো একটা ক্লজ, হু ইউ আর এটা আরেকটা ক্লজ। এখন আমরা দেখব এই যে হু ইউ আর এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। কিভাবে বুঝছি আমরা? দেখো লেখা আছে শুরুতে সাবঅর্ডিনেটিং কনজাংশন অথবা রিলেটিভ প্রোনাউন বা ইন্ট্রোগেটিভ প্রোনাউন থাকবে। আমরা জানি হুটা যখন বাক্যের মাঝখানে বসবে তখন সেটা হয় সাবঅর্ডিনেটিং কনজাংশন হবে, না হয় রিলেটিভ প্রোনাউন হবে। যাই হবে সেটা কিন্তু ক্লজ মার্কার। সহজ কথা, বাক্যের মাঝে যদি ডাব্লিউএইচ ওয়ার্ড থাকে সেটা বেশিরভাগ সময় ক্লজ মার্কার। সো এখানে হুটা হচ্ছে একটা ক্লজ মার্কার। যেহেতু হু ইউ আর, এখন এই ক্লজ মার্কার পরে দেখি আমরা সাবজেক্ট ভার্ব আছে, সো এটা হচ্ছে একটা ডিপেন্ডেন্ট ক্লজ বা সাবঅর্ডিনেট ক্লজ। এরপরে আমরা দেখব লেখা আছে একটি সাবজেক্ট একটি মেইন ভার্ব আছে। দেখো হু ইউ আর, এখানে কিন্তু সাবজেক্ট এবং মেইন ভার্ব আছে, অপূর্ণাঙ্গ অর্থ। আমরা যেটা করব আই ডোন্ট নো কে বাদ দিয়ে দেখব হু ইউ আর একা একা পরিপূর্ণ অর্থ হয় কিনা। মনে রাখবা প্রিন্সিপাল ক্লজ কে বাদ দিয়ে সাবঅর্ডিনেট ক্লজ কখনোই পরিপূর্ণ অর্থ পরিণত হতে পারে না। সাবঅর্ডিনেট ক্লজ কখনোই বাক্যে একা একা বসতে পারে না। ওকে, এরপর আমরা দেখব একা কোনো সম্পূর্ণ অর্থ বা বাক্য তৈরি করতে পারে, এটা আমরা ইতিমধ্যে বুঝিয়েছি। তারপরে এটাও আমরা বুঝিয়েছি। এরপরে যে পয়েন্ট, এটা সবচেয়ে ইম্পর্টেন্ট, সম্পূর্ণটা মিলে একটির মতো আচরণ করে। অর্থাৎ প্রিন্সিপাল ক্লজ সম্পূর্ণটা মিলে কিন্তু একটা মতো আচরণ করে না, বিপরীতে সাবঅর্ডিনেট ক্লজ পুরোটা মিলে কিন্তু একটা হয়ে যায়। এর মানে কি? এর মানে হচ্ছে দেখো এখানে আই ডোন্ট নো, আই সাবজেক্ট, ডোন্ট নো হচ্ছে ভার্ব। এরপরে দেখো হু ইউ আর, এই যে পুরোটা আছে ডিপেন্ডেন্ট ক্লজ বা সাবঅর্ডিনেট ক্লজ, এটা বাক্যে যেখানেই বলবে পুরোটা মিলে একটা হয়ে যাবে। এর মানে হচ্ছে এটা হয় নাউন হবে, না হয় অ্যাডজেক্টিভ হবে, না হয় অ্যাডভার্ব হবে। সহজ করে যদি বলি, ইংরেজি বাক্যে যেখানেই তোমরা সাবঅর্ডিনেট ক্লজ দেখবা সেটাকে পুরোটা মিলে হয় নাউন বলবা, না হয় অ্যাডজেক্টিভ বলবা, না হয় অ্যাডভার্ব বলবা। এটা কিভাবে পুরোটা মিলে কিভাবে হয়? আমরা ইতিপূর্বেই ফ্রেজ বোঝানোর জন্য একটা উদাহরণ দিয়েছিলাম। সেটা হচ্ছে তোমাদের কোনো বন্ধু বান্ধব যদি কোনো ব্যাগের মধ্যে করে বাজার নিয়ে আসে, সেখানে একাধিক রকমের আইটেম থাকার পরেও আমরা কিন্তু পুরোটার একটা নাম দিয়েছি। ঠিক যেমনি ভাবে একটা ব্যাগে একাধিক আইটেম থাকার পরেও পুরোটার একটা নাম হতে পারে, ঠিক একই ভাবে ডিপেন্ডেন্ট ক্লজ বা সাবঅর্ডিনেট ক্লজ পুরোটা মিলে কিন্তু একটা হতে পারে। তো সাবঅর্ডিনেট ক্লজ যখন পুরোটা বসবে ইংরেজি বাক্যে সবটা মিলেই কিন্তু নাউন হবে, না হয় অ্যাডজেক্টিভ হবে, না হয় অ্যাডভার্ব হবে। তো এই বাক্যে আমরা দেখতে পাই আই ডোন্ট নো, এরপরে দেখো হু ইউ আর, এই পুরোটা মিলে নাউনের কাজ করেছে।
এখন তোমরা বলতে পারো পুরোটা মিলে নাউনের কাজ করেছে, এটা কিভাবে সম্ভব? চলো এটা একটু বুঝে নেওয়া যাক। দেখো এখানে আই ডোন্ট নো, আমি জানি না। তুমি প্রশ্ন করতে পারো আমি কি জানি না। হু ইউ আর, তুমি কে, মানে তুমি কে এই বিষয়টাই আমি জানি না, অর্থাৎ আমি যা জানি না সেটা কিন্তু অবজেক্ট। তাহলে আমরা বলতে পারি এই যে হু ইউ আর পুরোটা মিলে বাক্যে নাউনের কাজ করেছে, কারণ এটা অবজেক্ট, কারণ এটা কি অবজেক্ট। এরপর আমরা দেখি দ্য বয় হু কেম টু মি ইজ মাই ব্রাদার। এই বাক্যে দুইটা ক্লজ আছে। একটা ক্লজ হচ্ছে হু কেম টু মি, এটা একটা ক্লজ, আর আরেকটা ক্লজ হচ্ছে দ্য বয় ইজ মাই ব্রাদার। তো উপরের বাক্যে আই ডোন্ট নো হু ইউ আর, প্রথম ক্লজটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, হু ইউ আর এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। কিন্তু নিচের বাক্যে আমরা দেখতে পাই সাবঅর্ডিনেট ক্লজটা প্রিন্সিপাল ক্লজের মাঝখানে বসে গেছে। এখানে সাবঅর্ডিনেট ক্লজ হচ্ছে হু কেম টু মি। কিভাবে বুঝলাম হু কেম টু মি এটা হচ্ছে একটা সাবঅর্ডিনেট ক্লজ? বোঝার উপায় হচ্ছে হু আছে, আর হুটা হচ্ছে এখানে রিলেটিভ প্রোনাউন, কারণ হু এর পূর্বে অ্যান্টিসিডেন্ট আছে। সো হু কেম টু মি এই পুরোটা মিলে হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। আর প্রিন্সিপাল ক্লজ হচ্ছে দ্য বয় ইজ মাই ব্রাদার। তাহলে আমরা দেখলাম প্রিন্সিপাল ক্লজের মাঝখানে কখনো কখনো সাবঅর্ডিনেট ক্লজ বসতে পারে। তো এখান থেকে যে পয়েন্টটা ক্লিয়ার হলাম, প্রিন্সিপাল ক্লজ চিনবো কিভাবে? প্রিন্সিপাল ক্লজ চেনার সবচেয়ে সহজ উপায় হচ্ছে এর পূর্বে সাবঅর্ডিনেটিং কনজাংশন থাকবে না, অথবা রিলেটিভ প্রোনাউন থাকবে না, অথবা ইন্টারোগেটিভ প্রোনাউন থাকবে না। বিপরীতে সাবঅর্ডিনেট ক্লজ চেনার সবচেয়ে সহজ উপায় হচ্ছে হয় এটা শুরুতে সাবঅর্ডিনেটিং কনজাংশন থাকবে, অথবা রিলেটিভ প্রোনাউন থাকবে, অথবা ইন্টারোগেটিভ প্রোনাউন থাকবে। আশা করি এই বিষয়টাও তোমরা বুঝতে পেরেছো।